আজকের প্রথম খবরটা হলো তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময়সূচিতে পরিবর্তন। কাছাড় জেলায় 2 দিন ধরে অব্যাহত উচ্চ তাপমাত্রার প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাছাড় জেলা প্রশাসন এক গঠনমূলক ও সময়সূচিত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রচণ্ড দাবদাহ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা ও সকালবেলায় অপেক্ষাকৃত সহনীয় তাপমাত্রার সময় শিক্ষা গ্রহণে সহায়তা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে 11 জুন থেকে কাছাড় জেলার সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শ্রেণীপাঠ কার্যক্রম পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলি সকাল 7:30 থেকে দুপুর 12:15 পর্যন্ত, উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি সকাল 7:30 থেকে দুপুর 12:45 পর্যন্ত এবং উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি সকাল 7:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত খোলা থাকবে। জেলায়ুক্ত কাছাড়ের অনুমোদনে প্রণীত এই সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ছাত্রছাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে এবং প্রয়োজনে পুনরায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো বার্ষে আশাকর্মী এবং সুপারভাইজারদের সাম্মানিক সিদ্ধান্ত মন্ত্রিসভার। বার্ষে আশাকর্মী এবং সুপারভাইজারদের সাম্মানিক বৃদ্ধির অনুমোদন দিয়েছে অসম সরকারের মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। মন্ত্রী অশোক সিংহল এবং বিমল বরা মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলি উপস্থাপন করেন। 1 অক্টোবর থেকে বৃদ্ধি কার্যকর হবে। আশাকর্মীরা প্রতি মাসে প্রায় 4,000 টাকা পাবেন। সুপারভাইজার প্রায় 10,200 টাকা পাবেন। মন্ত্রিসভার বৈঠকে পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ডের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হলো অসম পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড। মন্ত্রিসভা সরকারের ভূমি বিভাগের নামে ভূমি নিবন্ধনের অনুমোদন দিয়েছে। এই ভূমি নিবন্ধন প্রক্রিয়া মিশন বসুন্ধরা 3.0 এর মাধ্যমে পরিচালিত হবে। উল্লেখযোগ্য যে শোনিতপুর এবং গোলাঘাট 146টি সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রস্তাব পাওয়া গেছে। মন্ত্রিসভা 4টি জেলার 1011টি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমি নিবন্ধন প্রস্তাব অনুমোদন করেছে। এদিকে 2023 সালের শঙ্করদেব পুরস্কার সোনাল মানসিংকে প্রদান করা হয়েছে। এই পুরস্কার 12 জুন শঙ্করদেব কলাক্ষেত্রে প্রদান করা হবে। সোনাল মানসিং এই পুরস্কার রাজ্যের গভর্নরের হাত থেকে গ্রহণ করবেন। আজকের পরবর্তী খবরটি হলো ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মৃত্যু শিশুর, লক্ষ্মীপুরের দলইছড়ায়। সাপের ছোবলে মৃত্যু এক শিশুর। মৃত শিশুটি দলইছড়ার সুবল বর্মনের কন্যা বছর 12 মিনা বর্মন। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কনকপুর দলইছড়া জিপির 10 নম্বর ওয়ার্ডে। জানা যায় সোমবার সকাল 7টায় নিজ বাড়িতে বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় মিনা বুঝতে পারে তার শরীরে কোনো কিছু কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে উঠে শরীরে একটি কাটা দাগ দেখতে পায়। প্রথমে মিনা এবং তার পরিবারের লোকজন ভাবেন কোনো পোকা হয়তো কামড় দিয়েছে। সেই সন্দেহ দূর করতে তারা বিছানায় পোকার খোঁজ করতে গিয়ে ঘরের মধ্যে প্রায় 2.5 ফুট লম্বা কালো রঙের একটি বিষধর সাপ দেখতে পান। ততক্ষণে মিনার শরীরে বিষের যন্ত্রণা বাড়তে থাকে। ঝাড়ফুঁকের জন্য ডেকে আনা হয় অজাকে, কিন্তু কোনো কাজ হয়নি। পরে তাকে নিয়ে যাওয়া হয় হরিনগর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত মিনা বর্মন জয়পুর বিনাপানি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট যুবক মামলা। 1 লক্ষ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দিল এক যুবক। ঘটনাটি ঘটেছে শহরতলির চেংকুরি নেতাজি পল্লীতে। ক্ষুধা লেগেছে বলে এক পরিচিত মহিলার ঘরে ঢুকে ব্যাগ থেকে নগদ 1 লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্র নিয়ে পালায় দেবাদাস নামের এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে ওয়াচ পোস্টে একটি মামলা দায়ের করেন নেতাজি পল্লীর বাসিন্দা রঞ্জিতা ভট্টাচার্য। ঘটনার বিবরণ: রঞ্জিতা ভট্টাচার্য জানান, তিনি
তিনি ক্যাটারিং কাজের একটি টিকা পেয়ে 1 লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন একটি অনুষ্ঠানের বাজার করার জন্য। টাকা নিয়ে তিনি চেঙ্কুরি নেতাজি পল্লীর নিজ ঘরে পৌঁছে একটি ব্যাগে টাকা সহ সোনার মঙ্গলসূত্রটি রাখেন। তিনি রান্নার কাজের সঙ্গে নেওয়া মহিলার ছেলে দেবা দাস ক্ষুধা লাগার বাহানা করে ঘরে গিয়ে কিছু খাবার চায়। দেবা মেহেরপুর বটের তলের বাসিন্দা। রঞ্জিতা ভট্টাচার্য রান্না করে খাবার এনে দেখেন তার হাত ওই টাকার ব্যাগের উপর। তখন তিনি কিছু বলতে না বলতে দেবা স্কুটি নিয়ে পালিয়ে যায়। অসহায় রঞ্জিতা কোনো উপায় না পেয়ে স্থানীয় ন্যাশনাল হাইওয়ে ওয়াচ পোস্টে একটি মামলা দায়ের করেন। চুরি হওয়া অর্থ ও স্বর্ণালঙ্কার তদন্ত সহকারে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত যুবককে আইনের আয়তায় এনে করা ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো সিলিন্ডারের ভেতর কোটি কোটি টাকার ইয়াবা আটক 4 জন। সিলিন্ডারের ভেতর গ্যাস নয়, রয়েছে কোটি কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। কাছাড় পুলিশের অভিযানে মাদক পাচারের এমন এক কাণ্ড প্রকাশ্যে এলো। অভিযান চালিয়ে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক করা হয় 4 পাচারকারীকে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্ম জানান, কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর শহরের অন্তর্গত সোনাবাড়িঘাট অঞ্চলে অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডার ভর্তি গাড়িতে তল্লাশি চালিয়ে সিলিন্ডারের ভেতর থেকে 50,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। এদিকে শিলচর সদর থানার অন্তর্গত বেতুখান্দি এলাকা পরিত্যক্ত গড়ে থাকা সিলিন্ডারের ভেতর থেকে 1 লক্ষ টাকা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কাছাড় পুলিশ এবং 4 পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 45 কোটি টাকা হবে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো গুলিবিদ্ধ অবস্থায় মেডিকেলে ভর্তি বুড়িবাইলের যুবক রহস্যজনক। গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলো এক যুবককে। শাহিদ আহমেদ লস্কর, যার বয়স ছিল 30। এই যুবক বরখলা থানা এলাকার বুড়িবাইল 2য় খণ্ডের বাসিন্দা। ঘটনাকে ঘিরে দানা বেঁধে উঠেছে গভীর রহস্য। জানা গেছে রবিবার গভীর রাতে শাহিদকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে কে বা কারা তাকে মেডিকেলে নিয়ে গিয়েছিল তা জানা যায়নি। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার মেডিকেল কর্তৃপক্ষ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্য শাহিদের ভর্তি হওয়ার কথা তাদের জানিয়েছেন। কোথায় কিভাবে তার শরীরে গুলি লেগেছে বর্তমানে এ নিয়ে খোঁজ খবর চালানো হচ্ছে। এদিকে এক অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী রবিবার গভীর রাতে শাহিদ গুলিবিদ্ধ হয়েছেন শিলচর রামনগর এলাকার বাইপাসে। যদিও এ নিয়ে পুলিশের তরফে কিছুই বলা হচ্ছে না। শাহিদের পরিজনরাও ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ। তারা জানান, রবিবার সকালে শাহিদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। গভীর রাতে একজন লোক তাদের ফোন করে জানায় শাহিদ দুর্ঘটনায় আহত হয়েছেন। এরপর মুহূর্তে ওই লোকটি আবার জানায় তার শরীরে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়ে শাহিদ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর পেয়ে বুড়েই তারা মেডিকেল পৌঁছে দেখতে পান শাহিদ চিকিৎসাধীন রয়েছেন। কে বা কারা শাহিদকে গুলিবিদ্ধ অবস্থায় মেডিকেল নিয়ে গিয়েছিল এ নিয়ে জিজ্ঞেস করলে মেডিকেলের সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবকুমার চক্রবর্তী বলেন, চিকিৎসাধীন কারো সম্পর্কে তথ্য খোলাসা করার নিয়ম বিরুদ্ধ, তাই এ নিয়ে তিনি কিছুই বলতে পারবেন না। যা রিপোর্ট করা হবে পুলিশের কাছে। আজকের পরবর্তী খবরটি হলো অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা যৌথভাবে বিডিএফ এবং বিএনএসের। আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফসল এই ভুল তথ্য প্রচার করার জন্য বিতর্ক তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে বরাকবাসীকে মেরুদণ্ডহীন বরাক বাঙালি বলে অভিহিত করেছিলেন বাংলা সাহিত্য সভার মুখ্য সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, যার পরিপ্রেক্ষিতে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কিন্তু ঘটনার প্রায় 1 মাস অতিবাহিত হওয়ার পরও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি তার তরফে। তাই বরাক তথা রাজ্যের বাঙালিদের অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিডিএফ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, তারা এতদিন অপেক্ষা করেছেন এই ভেবে যে হয়তো এই অধ্যাপক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু যেহেতু তিনি এখনও
নির্লিপ্ত, তাই বিডিএফ এর পক্ষ থেকে শিলচর সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। তিনি বলেন, এর আগেও একই অভিযোগে বিডিএফ এর পক্ষ থেকে ব্রহ্মপুত্র উপত্যকার অন্যদের বিরুদ্ধেও এজাহার দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রথমত আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি এবং দ্বিতীয়ত বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন বলে অপমান করার অভিযোগে এই মামলা দায়ের করা হলো। তিনি আশাবাদী যে অনতিবিলম্বে পুলিশ প্রশাসন এই অধ্যাপকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে এদিন মন্তব্য করেন জয়দীপ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।